যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা পাল্টা হামলায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষকের মতে এটি হঠাৎ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের ধারাবাহিকতার অংশ। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের ইতিহাস অন্তত 1950-এর দশক থেকে স্পষ্টভাবে দৃশ্যমান। সে সময় তেল ছিল প্রধান কৌশলগত সম্পদ। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশটির তেল শিল্প জাতীয়করণ করেন এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির ক্ষমতা সীমিত করার উদ্যোগ নেন। এতে যুক্তরাজ্য ক্ষুব্ধ হয় এবং ইরানের তেল রপ্তানিতে অবরোধ আরোপ করে। বিরোধ মেটাতে মোসাদ্দেক ওয়াশিংটনের দিকে তাকালেও 1953 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে মিলে তার বিরুদ্ধে অভ্যুত্থানে সহায়তা করে। নির্বাচিত সরকার উৎখাত হয় এবং শাসন শক্তিশালী হয়। পরবর্তীতে পশ্চিমা তেল কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি কনসোর্টিয়াম গঠিত হয়। একই সঙ্গে সিআইএর সহায়তায় সাভাক নামে নিরাপত্তা সংস্থা গড়ে ওঠে, যা বিরোধীদের কঠোরভাবে দমন করে। এই অভিজ্ঞতা ইরানের রাজনীতিতে গভীর ক্ষোভ তৈরি করে এবং 1979 সালের ইসলামী বিপ্লবের পটভূমি তৈরি করে। 1956 সালের সুয়েজ সংকটেও মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট হয়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল গোপনে সামরিক অভিযান শুরু করে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইসেনহাওয়ার এ পদক্ষেপ সমর্থন করেননি। যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে হামলাকারীদের পিছু হটতে বাধ্য করে। এর মাধ্যমে পরিষ্কার হয় যে মধ্যপ্রাচ্যের কৌশলগত প্রশ্নে ইউরোপীয় শক্তির জায়গায় যুক্তরাষ্ট্রই প্রধান প্রভাবক হয়ে উঠছে। 2003 সালে ইরাক আক্রমণ ছিল যুক্তরাষ্ট্রের আরেকটি বড় পদক্ষেপ। 9/11 হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দাবি করে প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। পরে দাবি প্রমাণিত হয়নি। দ্রুত সামরিক বিজয়ের পর ইরাকের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, সেনাবাহিনী বিলুপ্ত হয় এবং নিরাপত্তা শূন্যতা তৈরি হয়। সাম্প্রদায়িক সহিংসতা বাড়ে, বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী সক্রিয় হয় এবং আল কায়দা ও পরবর্তীতে আইএস শক্তিশালী হয়ে ওঠে। অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধ শুধু ইরাক নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। লিবিয়ার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যায়। 1980-এর দশক থেকেই নেতা মুয়াম্মার গাদ্দাফি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। 2011 সালের আরব বসন্তের সময় লিবিয়ায় বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। ন্যাটো জোট বিমান হামলার মাধ্যমে বিদ্রোহীদের সহায়তা করে। শেষ পর্যন্ত গাদ্দাফি নিহত হন, কিন্তু তার পতনের পর লিবিয়ায় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তৈরি হয়। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও প্রতিদ্বন্দ্বী প্রশাসন দেশটিকে বিভক্ত করে ফেলে। তবুও কয়েক বছর পর লিবিয়ার জ্বালানি খাত আবার বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত হতে শুরু করে এবং পশ্চিমা কোম্পানিগুলো সেখানে কার্যক্রম বাড়ায়। সিরিয়ায় 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধ আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব ও আন্তর্জাতিক হস্তক্ষেপের উদাহরণ। সরকার বিরোধী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ কঠোর অবস্থান নেন। দেশটি দ্রুত গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র সরাসরি পূর্ণাঙ্গ সামরিক অভিযান না চালালেও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ ওঠে। যুদ্ধের সুযোগে আইএস বড় এলাকা দখল করে নেয়। পরবর্তী বছরগুলোতে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। দীর্ঘ সংঘাত দেখিয়েছে বহুপক্ষীয় হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এবং দ্রুত সমাধানের বদলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ডেকে আনতে পারে। রাশিয়ার প্রিমাকভ ইনস্টিটিউটের গবেষক নিকোলাই সুখোভের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির কেন্দ্রে রয়েছে কৌশলগত সম্পদ ও জ্বালানি নিয়ন্ত্রণের প্রশ্ন। বিংশ শতাব্দীতে সরাসরি সরকার পরিবর্তন ও তেল ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল প্রধান লক্ষ্য। একবিংশ শতকে এর লক্ষ্য হয়েছে জ্বালানি পরিবহন পথ, বাজার ও সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব বজায় রাখা। তার মতে কোনো কোনো ক্ষেত্রে সামরিক অভিযান সংশ্লিষ্ট দেশকে দুর্বল করেছে, কিন্তু একই সঙ্গে সেখানে বাইরের শক্তির প্রভাব বিস্তারের সুযোগও তৈরি করেছে।
এছাড়া ইয়েমেন, আফগানিস্তান ও লেবাননের মতো দেশেও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। আফগানিস্তানে প্রায় 2 দশক সামরিক উপস্থিতির পর 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়, কিন্তু তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে। ইয়েমেনে সৌদি জোটকে সমর্থন দেয়া নিয়ে ওয়াশিংটনের নীতিও সমালোচনার মুখে পড়ে। এসব উদাহরণে দেখা যায় সামরিক বা কৌশলগত হস্তক্ষেপের পর রাজনৈতিক সমাধান নিশ্চিত করা সবসময় সহজ হয়নি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো একদিকে নিরাপত্তা ও জ্বালানি স্বার্থ রক্ষা করেছে, অন্যদিকে নতুন সংঘাতের জন্ম দিয়েছে। অনেক ক্ষেত্রে ক্ষমতার শূন্যতা তৈরি হয়ে তা চরমপন্থী গোষ্ঠীর উত্থানের সুযোগ তৈরি করেছে, আবার কিছু ক্ষেত্রে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরো তীব্র হয়েছে। সাম্প্রতিক ইরান পরিস্থিতি সে দীর্ঘ ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। যদি সত্যি শীর্ষ নেতৃত্ব লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকে, তবে তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেই নয়, পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। তেল বাজার, সামরিক জোট এবং কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেবল সামরিক শক্তি নয়, কার্যকর কূটনীতি ও আঞ্চলিক সংলাপ প্রয়োজন, এমন মত দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। কারণ অতীত অভিজ্ঞতা বলছে একতরফা হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে টেকসই শান্তি নিশ্চিত করতে পারেনি। বর্তমান সংকট কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট শক্তিগুলোর সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক সমঝোতার উপর। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। অনেক বিশ্লেষকের মতে অঞ্চলটিতে প্রভাব ধরে রাখতে ওয়াশিংটন কখনো কখনো এমন নীতি অনুসরণ করেছে যা সরাসরি বা পরোক্ষভাবে অস্থিতিশীলতাকে বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রবিন্দু। তেল ও গ্যাসের সরবরাহ পথ নিয়ন্ত্রণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের অংশ। 1953 সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থানে সিআইএ এর সংশ্লিষ্টতার অভিযোগ থেকে শুরু করে 2003 সালে ইরাকের সামরিক অভিযান, এসব পদক্ষেপকে অনেকে সে বৃহত্তর নীতির ধারাবাহিকতা হিসেবে দেখেন। ইরাক যুদ্ধে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটলেও দেশটিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হয়। আরেকটি দৃষ্টিভঙ্গি হলো আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা। ইরান, সৌদি আরব ও ইসরায়েলের মতো দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে, এমন মত রয়েছে কিছু গবেষকের। পাশাপাশি অস্ত্র বিক্রি ও সামরিক জোট জোরদার করার ক্ষেত্রেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লাভজনক হতে পারে বলে সমালোচকেরা দাবি করেন। তবে মার্কিন প্রশাসন বরাবরই বলে এসেছে তাদের লক্ষ্য সন্ত্রাসবাদ দমন, মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। ফলে অস্থিতিশীলতা চাওয়া অভিযোগটি বিতর্কিত এবং বিভিন্ন বিশ্লেষকের ব্যাখ্যার উপর নির্ভরশীল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।